নমস্কার। আজ আমরা আহমেদাবাদের এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI-171 দুর্ঘটনার সেই ভয়াল কয়েকটা সেকেন্ড নিয়ে একটু গভীরে যাব। নমস্কার। হ্যাঁ, 12 জুন 2025-এর ঘটনাটা সত্যি খুব রহস্যময়। আমাদের হাতে AAIB মানে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর প্রাথমিক রিপোর্ট আছে, আর ককপিট ভয়েস রেকর্ডারের কিছু তথ্য আছে একটা অনুসন্ধানী প্রতিবেদন থেকে। মূল লক্ষ্য হলো উড্ডয়নের ঠিক পরপরই কি ঘটেছিল, কেন দুটো ইঞ্জিনের জ্বালানি সরবরাহ হঠাৎ করে বন্ধ হয়ে গেল, এই প্রশ্নগুলো দেখা। আসলে টেক অফের সময় যখন সবচেয়ে বেশি পাওয়ার দরকার তখন দুটো ইঞ্জিনের ফুয়েল সাপ্লাই বন্ধ, এটা তো ভাবাই যায় না। ঘটনাটা খুব দ্রুত ঘটেছিল। তখনই বিমানের ব্ল্যাক বক্স রেকর্ড করলো যে দুটো ইঞ্জিনের ফুয়েল কন্ট্রোল সুইচ মানে যেগুলো জ্বালানি চালু রাখে, হ্যাঁ, ফুয়েল লিভার, সেগুলো রান পজিশন থেকে সরে কাট অফ পজিশনে চলে গেছে দুটোই। তার মানে তো ইঞ্জিনগুলোতে জ্বালানি যাওয়া তৎক্ষণাৎ বন্ধ। এটা টেক অফের সময় মানে মারাত্মক পরিস্থিতি। বিমানটা একরকম শক্তিহীন হয়ে পড়ল। আর ঠিক সেই সময় ককপিট ভয়েস রেকর্ডার বা সিভিআরে পাইলটদের মধ্যে একটা চরম বিভ্রান্তি ধরা পড়ল। কি রকম? শোনা যাচ্ছে একজন পাইলট প্রায় চিৎকার করে বলছেন, কেন জ্বালানি বন্ধ করলি? ওহ! আর অন্যজন প্রায় সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছেন, আমি কিছু করিনি। রিপোর্টে অবশ্য কে কোনটা বলেছেন সেটা বলা নেই, কিন্তু মানে কথাগুলোর মধ্যে একটা আকস্মিক বিহ্বলতা আর অস্বীকারের সুরটা খুব স্পষ্ট। এই কনভারসেশনটা কিন্তু অনেকগুলো প্রশ্ন তুলে দেয়। এটা কি তাহলে কোনো অনিচ্ছাকৃত ভুল, অ্যাক্সিডেন্টাল, নাকি তারা বুঝতে পারেনি কি হচ্ছে, নাকি তারা অন্য কোনো সমস্যার শিকার হয়েছিলেন? ফ্লাইটের এত ক্রিটিক্যাল একটা সময় এই ধরনের কথা, এটা সত্যি অস্বাভাবিক। তদন্তের জন্য এটাও খুব গুরুত্বপূর্ণ একটা ক্লু। বিশেষজ্ঞরা কিন্তু বলছেন এই ফুয়েল কন্ট্রোল সুইচগুলো এগুলো ডিজাইন এমন যে এগুলো সহজে নড়ে যাওয়ার কথা নয় বা ভুল করে অফ হয়ে যাওয়ার কথাও নয়। একদমই তাই। এগুলো সাধারণত একটা লকিং মেকানিজম দিয়ে আটকানো থাকে। ঠিক। আর এখানেই 2018 সালের আমেরিকান FAA মানে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের একটা অ্যাডভাইজারির কথা আসছে। হ্যাঁ, মনে পড়ছে। ওরা বোয়িং 787 মডেলের বিমানের এই সুইচ লকের একটা সম্ভাব্য দুর্বলতা নিয়ে কিন্তু ওয়ার্নিং দিয়েছিল। বলেছিল যে এই লক অপ্রত্যাশিতভাবে খুলে যেতে পারে। ঠিক। FAA এর ওই সতর্কতাটা একটা ঝুঁকির দিকে, একটা পোটেনশিয়াল রিস্কের দিকে ইঙ্গিত করেছিল। কিন্তু সমস্যা হলো ওটা বাধ্যতামূলক বা ম্যান্ডেটরি কোনো নির্দেশিকা ছিল না। আর রিপোর্ট বলছে যেহেতু বাধ্যতামূলক ছিল না, এয়ার ইন্ডিয়া সম্ভবত সেই কারণে কোনো অতিরিক্ত ব্যবস্থা নেয়নি। এটাই কিন্তু একটা বড় প্রশ্ন তুলে দেয়, তাই না? যে এই ধরনের জানা ঝুঁকি যেগুলো বাধ্যতামূলক নয় সেগুলোকে এয়ারলাইন্সগুলো কিভাবে দেখে, প্রায়োরিটাইজ করে কিভাবে। ভবিষ্যতের সেফটি প্রোটোকলের জন্য এটা একটা বড় আলোচনার বিষয়। অবশ্যই। যাই হোক, ঘটনার পরিণতিটা ছিল ভয়াবহ। জ্বালানি বন্ধ হওয়ার পর প্রায় 10 সেকেন্ড কেটে যায়। 10 সেকেন্ড? ককপিট রেকর্ডিং শুনে মনে হচ্ছে জ্বালানি আবার চালু করার চেষ্টাও হয়তো হয়েছিল, কিন্তু ততক্ষণে হয়তো অনেক দেরি হয়ে গেছে, অল্টিটিউড লস হয়ে গেছে। হ্যাঁ, বিমানটার উচ্চতা ধরে রাখতে পারেনি। জ্বালানি বন্ধ হওয়ার মোট 29 সেকেন্ড পর সন্ধ্যা 6:45:44 বিমানটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে আহমেদাবাদের BJ মেডিকেল কলেজ হস্টেল কমপ্লেক্সের উপর আছড়ে পড়ল। খুবই মর্মান্তিক। 260 জন প্রাণ হারানেন, যাত্রী এবং মাটিতে থাকা সাধারণ মানুষ মিলিয়ে। একজন যাত্রী শুধু বেঁচে গিয়েছিলেন অবিশ্বাস্যভাবে। হ্যাঁ, এটা বোয়িং 787 ড্রিম লাইনারের ইতিহাসে প্রথম ফ্যাটাল অ্যাক্সিডেন্ট। আর 1996-এর পর ভারতের মাটিতে এটাই সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা। এখন AAIB সব দিক খতিয়ে দেখছে, যান্ত্রিক ত্রুটি হতে পারে কিনা, বিশেষ করে ওই ফুয়েল সুইচ লকিং সিস্টেমের সমস্যা, পাইলটদের সেই মুহূর্তের অবস্থা, কোনো অনিচ্ছাকৃত ভুল কিনা, সাইকোলজিক্যাল ফ্যাক্টরগুলো দেখা হচ্ছে নিশ্চয়ই। হ্যাঁ, সবকিছুই। আসলে প্রতিটা জীবনই তো মূল্যবান, তাই এই তদন্তটা শুধু কারণ জানার জন্য নয়, ভবিষ্যতে নিরাপত্তা সেফটি এনশিওর করার জন্য এর গুরুত্ব অনেক। তাহলে মূল প্রশ্নটা কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে আছে, জ্বালানি সরবরাহ বন্ধ হলো কেন, কিভাবে? পাইলটের অজান্তে ঘটে যাওয়া কোনো ভুল, নাকি যান্ত্রিক কোনো ত্রুটি, নাকি FAA এর বলা সেই সুইচ লকিং সিস্টেমের দুর্বলতায় দায়ী? উত্তরটা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আর তদন্তের যে ফলাফল আসবে তা নিঃসন্দেহে ভবিষ্যতের এয়ারক্রাফট ডিজাইন, সেফটি প্রোটোকল আর অবশ্যই
পাইলট ও ক্রু প্রশিক্ষণের জন্য একটা বিরাট শিক্ষা হয়ে থাকবে। আশা করা যায় এই শিক্ষা ভবিষ্যতে এমন বিপর্যয় এড়াতে সাহায্য করবে। আজকের মতো এখানেই শেষ করছি আমরা। তবে একটা প্রশ্ন রেখে যেতে চাই সবার জন্য। যখন একটা ঝুঁকি সম্পর্কে আগে থেকেই জানা থাকে, এমনকি একটা সতর্ক বার্তাও দেয়া হয়, যদিও সেটা বাধ্যতামূলক নয়, আর পরে দেখা যায় সেটাই একটা ভয়াবহ দুর্ঘটনার কেন্দ্রে চলে এলো, তখন কি প্রশ্ন জাগে না, নিরাপত্তার জন্য ঠিক কতটা সুরক্ষা যথেষ্ট? ভাববেন।